এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে নিন্দার ঝড়। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, জানিয়েছেন মস্কো। গাজায় ইসরায়েলি হামলায় মা ও 6 মাস বয়সী শিশুর মৃত্যু। ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার দাবানল নিয়ন্ত্রণে কাজ করা হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত। যুদ্ধমুক্ত হচ্ছে কৃষ্ণ সাগর। ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে নিন্দার ঝড়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বন্দুক বা গ্রেনেড হাত দিয়ে ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রয়েট। ইনিসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। তবে তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনো প্রমাণ দিতে পারেননি। বৈঠকে গোপনে রেকর্ড করা ভিডিও ফাঁস হওয়ায় এ তথ্য জানা যায়। দখলদার ইসরায়েলের এই রাষ্ট্রদূতের এমন মন্তব্যের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে অনেকেই নিন্দা জানিয়েছেন। গত 23 মার্চ এক প্রতিবেদনে প্যালেস্টাইন ক্রনিকলস জানিয়েছে, গত 18 মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর ভিডিওটি রেকর্ড করা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ উড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, আপনি বিশ্বাস করছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় 14,500-এরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরায়েলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে 15,613 জনে দাঁড়িয়েছে। রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জানিয়েছেন মস্কো। জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রটি একটি রাশিয়ান স্থাপনা ছিল এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশের কাছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, যৌথভাবে কেন্দ্রটি পরিচালনা করা গ্রহণযোগ্য নয়, কারণ স্টেশনের ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে। এতে বলা হয়েছে, জাপোরিজিয়া অঞ্চলটি আংশিকভাবে রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণ করে। এটি ইউক্রেনের 4টি অঞ্চলের মধ্যে একটি, যে অঞ্চলটি ইউক্রেনে মস্কো পূর্ণমাত্রার আক্রমণের 7 মাস পরে অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। এরপর প্রেসিডেন্টের একটি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে স্টেশনটিকে রাশিয়ার সম্পত্তিতে যোগ করেছিল। পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পারমাণবিক খাতে স্টেশনটি ফিরিয়ে আনা একটি সাফল্য। গাজায় ইসরায়েলি হামলায় মা ও 6 মাস বয়সী শিশুর মৃত্যু। গাজার জাবালিয়া ইসরায়েলি হামলায় মা ও তার 6 মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। গাজায় তাদের অভিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ ভোর থেকে কমপক্ষে 11 জন ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে 5 শিশু রয়েছে, যাদের মধ্যে 6 মাস বয়সী সেই শিশুটিও রয়েছে। এদিকে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদ্রাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা এটি। তিনি ফিলিস্তিনদের দক্ষিণের পরিচিত আশ্রয় কেন্দ্রগুলিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 65 জন নিহত হয়েছেন। এ নিয়ে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রায় 700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত 400 জন নারী ও শিশু। অক্সফাম উদ্বেগ প্রকাশ করেছে। ধাতব্য সংস্থাটি ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনি নাগরিকদের জন্য দুর্ভিক্ষের ঝুঁকি বেড়ে গেছে। খাদ্য নিরাপত্তা ও জীবিকা নির্বাহের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো ঝুঁকিতে রয়েছে।
হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পানি সরবরাহের অবকাঠামোর প্রয়োজনীয় মেরামতের কাজ ইসরায়েলের নতুন করে সামরিক আক্রমণের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যে বন্দর দিয়ে দেশটি কৃষ্ণ সাগরে প্রবেশ করে। এছাড়াও শহরেও হামলা চালিয়েছে রাশিয়া। আজ বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন শহরটিতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরে এবং একে অপরের জ্বালানি লক্ষ্য বস্তুতে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে পৃথক চুক্তিতে পৌঁছেছে। তবে চুক্তিগুলো কখন এবং কিভাবে কার্যকর হবে তা স্পষ্ট নয়। মাইকোলাইভের মেয়র বলেছেন, বুধবার ভোরে শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অঞ্চলটিতে 7টি ড্রোন ধ্বংস করা হয়। বিদ্যুৎ বিভ্রাট কি সতর্কতামূলক ছিল নাকি মাইক্রোলাইভের উপর রাতে আক্রমণের ফলে হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রাশিয়া কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রিভি রিহতে আক্রমণ করেছে। সেখানে আগুন জ্বলছে এবং ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানি হয়নি বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করা হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা একটি হেলিকপ্টার বুধবার 26 মার্চ এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। দেশটি দক্ষিণ পূর্বে অবস্থিত শানচিং কাউন্টিতে 20টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এমন সময় এই দুর্ঘটনার খবর এলো। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, উইসং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় দাবানল নিভানোর কাজে নিয়োজিত হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আমাদের বলা হয়েছে যে ঘটনাস্থলে একজন পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে। ইয়নহাব সংবাদ সংস্থার মতে দেশটির বন বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর অগ্নি নির্বাপন হেলিকপ্টারগুলো গ্রাউন্ডে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভয়াবহ দাবানল থামার ইঙ্গিত এখনো নেই। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। 27,000-এর বেশি বাসিন্দা বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে এবং কারাগার থেকে শত শত বন্দীকে স্থানান্তর করতে বাধ্য হয়েছে। যুক্তিমুক্ত হচ্ছে কৃষ্ণ সাগর। ইউক্রেনের সার্বিক যুদ্ধবিরতির চুক্তির আগে কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক অস্ত্রবিরতির ব্যাপারে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। তার আগে ইউক্রেনের সঙ্গেও আলোচনা হয় মার্কিনদের। সেখান থেকে কৃষ্ণ সাগর নিয়ে যাওয়া জাহাজগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না করার বিষয়ে পৃথকভাবে সম্মত হয়েছে দুই দেশ।